নমস্কার, সকলকে স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিওতে। আমি নিশান, আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে আমন্ত্রণ জানাই সকল ভিউয়ার্সকে। নতুন এই সানরাইজ একটি সেক্টর বা থিমের উপর যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটাকে উপভোগ করার জন্যে। আজকে যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানলেও পুরোপুরি জানেন কিনা সেটা আমার জানা নেই। তবে চলুন আজকের এই ভিডিও থেকে আজকের যে টপিক তার সম্পর্কে বিস্তারিত সময়ের মধ্যে যেটুকু আলোচনা করা যায় আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে সাথে এই থিমের উপর বেস করে কোন কোন কোম্পানিগুলো আছে যেগুলো আমাদের ভারতবর্ষের বুকে কাজ করছে এবং আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে, সেরকম দুটি কোম্পানির নিয়ে একটু আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ভিডিওতে কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না, জাস্ট ভিডিওটিকে শিক্ষামূলক এবং মনোগ্রাহী করে তোলার জন্য কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন ব্যাপারটা কী আছে। তো ভিডিওর থাম্বনেলে আপনারা অনেকেই হয়তো এতক্ষণ দেখে নিয়েছেন যে আলোচ্য বিষয়বস্তু কী হতে যাচ্ছে বা আজকের ভিডিওর থিম কী। আজকের ভিডিওর থিম তবু আপনাদের আরেকবার বলে দিচ্ছি, হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের ওপরই সম্পূর্ণ আলোচনা হবে। আমরা এই ভিডিও থেকে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমটি কী সেটা জানবো, এবং তার সাথে সাথে হঠাৎ করে এই সেক্টরকে সানরাইজ সেক্টর হিসাবে আমি কেন বলছি সেটারও আমি কারণ ব্যাখ্যা করব, বা এর কী প্রয়োজনীয়তা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর সাথে সাথে ভ্যালু চেন কী রয়েছে সেটার একটা আমি ফ্লো চার্ট আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনাদের সেই ভ্যালু চেনের সাথে যুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনাগুলো করব। ইন্ডিয়ান ইকোসিস্টেমে এর কী ইম্পর্টেন্স রয়েছে সেটা আলোচনার মাধ্যমেই আপনারা বুঝতে পেরে যাবেন। এবং এই যে আজকের বিষয়বস্তু, সেখানে গভর্নমেন্টের কী ইন্টেনশন রয়েছে, গভর্নমেন্টের কী ধরনের ফোকাস রয়েছে, সেগুলো নিয়েও কিছু আলোচনা করব। এবং সর্বশেষে আপনাদের সামনে বর্তমানে এই যে সেক্টরটি নিয়ে আলোচনা করব তার কী সমস্যা রয়েছে সেটাও দু একটি কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটির মূল পর্বে ঢুকে যাই। প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। এখানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে ব্যাটারির কথা বলা হচ্ছে এবং স্টোরেজের কথা বলা হচ্ছে। এখন আমরা কিন্তু একটা ডিপেন্ডেন্সি আস্তে আস্তে নিজেদেরকে করে তুলছি বা ডিপেন্ডেন্ট করে তুলছি রিনিউয়েবল এনার্জির উপর। কারণ আপনারা জানেন যে ইভি, এই যে ই রিক্সা, সব কিছুই কিন্তু ব্যাটারির ওপর ডিপেন্ড করে। এবং তাছাড়াও আমরা রিনিউয়েবল এনার্জিটাকে কিন্তু বহুল পরিমাণে ব্যবহার করছি। এই রিনিউয়েবল এনার্জির মধ্যে অন্যতম আমরা যে ব্যবহারটা করি সেটা হলো সোলার এনার্জিটাকে কিন্তু বেশি ব্যবহার করছি। কারণ সূর্য একটা কনস্ট্যান্ট ব্যাপার যেটা আছে থাকবে, সেটাকে নিয়েই আমরা সেখান থেকে এনার্জি নিয়ে আমরা আমাদের বিভিন্ন যে পাওয়ার রিকোয়ারমেন্টের যে জায়গাগুলো আছে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করছি। এবং তার সাথে সাথে উইন্ড এনার্জিটাও ইম্পর্টেন্ট। এই রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার এবং উইন্ড এই অন্যতম দুটো যে এনার্জি প্রোডাকশন করার যে সোর্স বা এনার্জির যে সোর্স, এই দুটোতে কিন্তু একটা ভালো রকমের এনার্জি কিন্তু জেনারেট হয় বিভিন্ন রকমের সোলার প্যানেল বা উইন্ড মিলের মাধ্যমে। এবার এই যে রিনিউয়েবল এনার্জি দুটোর কথা বললাম, এরা কিন্তু একটা ইন্টারমিটেন্ট পাওয়ার সাপ্লাই দেয়, অর্থাৎ এরা সবসময় কিন্তু যে পাওয়ার প্রডিউস করতে পারবে, এনার্জি প্রডিউস করতে পারে সেরকম নয়। কারণ আপনারা জানেন যে সকাল এই 9:30 10টা থেকে সূর্য ভালো রকমভাবে তাপ দিতে শুরু করে বা লাইট আমরা পাই, সেই তখনই কিন্তু এই সোলার সেল বা সোলার মডিউলগুলো অ্যাক্টিভ হয়, এবং সেটা মোটামুটি বিকেল 5টা পর্যন্ত কিন্তু চলে। তার মানে সেই সময়টাতে প্রচুর পরিমাণে এনার্জি এরা কিন্তু প্রডিউস করে। কিন্তু অদ্ভুতভাবে আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট সেটা কিন্তু রাতের দিকে হাই হয়। এই যে যখন প্রডিউস হচ্ছে তখন রিকোয়ারমেন্টটা কিন্তু কম থাকছে, কিন্তু যখন প্রোডাকশনটা কমে যাচ্ছে তখন কিন্তু রিকোয়ারমেন্টটা আমাদের হাই থেকে যাচ্ছে। সুতরাং সেইখানে কিন্তু একটা ইনস্টেবিলিটির ব্যাপার চলে আসছে। এই যে একটা গ্যাপ, এই গ্যাপের জন্য কি হয়, দিনে যখন প্রচুর এনার্জি প্রোডাকশন হয়, গ্রিডে সাপ্লাই দেওয়ার পরেও কিছু এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায়, যার জন্য এখন কিন্তু এই এনার্জিটাকে স্টোর করে পরবর্তীতে আমাদের যে রাত্রিবেলার দিকে যে নিডটা আছে সেটা কিন্তু পূরণ করার জন্য একটা স্টোরেজ সিস্টেমের প্রয়োজন আছে। এই যে এনার্জি আমি সোলার সিস্টেম থেকে বললাম, এছাড়া কিন্তু উইন্ড মিলেও যে সবসময় ডিপেন্ড করতে হয়, যখন বাতাস চলবে তখন বায়ু কল ঘুরবে, তারপরেই কিন্তু আপনার এনার্জি প্রডিউস হবে। এবার কখন বায়ু চলবে কেউ জানে না, বায়ু যখন চলবে তখনই কিন্তু এনার্জি প্রোডাকশন হয়। এবং আমাদের রিকোয়ারমেন্টটা কিন্তু আমরা জানি যে রাতের দিকে খুব হয়, এবং বলতে গেলে আমাদের মোটামুটি একটা রিকোয়ারমেন্ট সারাদিনেই কিন্তু লাগে। এই যে এনার্জি স্টোরেজ সিস্টেম যদি ডেভেলপ করা যায়, এনার্জিটা যদি স্টোর করা যায়, তাহলে কিন্তু আমরা রাউন্ড দ্য ক্লক পাওয়ার সাপ্লাই পাবো এবং গ্রিডে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে। এই যে রিকোয়ারমেন্ট আমাদের ইন্টারমিটেন্ট যে পাওয়ার সাপ্লাই থেকে আমরা যদি মুক্তি পাই, অর্থাৎ আমরা যদি একদম কন্টিনিউয়াস একটা পাওয়ার সাপ্লাই পাবো এবং গ্রিডে একটা স্টেবিলিটি থাকবে, কোনো আপ অ্যান্ড ডাউন থাকবে না। কারণ কি দেখা গেছে যে বিভিন্ন দেশে যারা এই রিনিউয়েবল এনার্জির উপর ডিপেন্ডেন্ট, এর মধ্যে স্পেনের কথা যদি বলি, স্পেনে কিন্তু একবার ব্ল্যাক আউট হয়ে গেছিলো, প্রায় 48 ঘন্টার মতো কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, পুরোপুরি অন্ধকারের মধ্যে থাকতে হয়েছে। এরকম যাতে পরিস্থিতি আমাদের ভারতবর্ষে না হয় তার জন্যই কিন্তু
এই যে এনার্জি স্টোরেজ, যাতে স্টোর করে রাখা যায় এনার্জি এবং রিকোয়ারমেন্ট অনুসারে সেখান থেকে যেন সাপ্লাইটা নিরবিচ্ছিন্নভাবে গ্রিডে পাওয়া যায়, সেই জন্য কিন্তু এর কিন্তু গুরুত্ব আছে। এবং এই সেক্টরটাকে যত রিনিউয়েবল সেক্টর আগাবে তত কিন্তু এর প্রয়োজনীয়তা বাড়বে, কারণ দিনে দিনে আমরা ডিপেন্ডেন্ট হচ্ছি ইভির ওপর, বিভিন্ন রকমের রিনিউয়েবল এনার্জির ওপর। সেই জায়গায় এটার গুরুত্ব কিন্তু আছে। আশা করি আমরা বা আমি বোঝাতে পারলাম, আপনারা বুঝলেন যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমটা কি এবং এর রিকোয়ারমেন্টটা কেন হয়, কেন এর প্রয়োজনীয়তা। এবার এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে যদি আমরা বিভিন্ন যে ভ্যালু চেনটা দেখি, মানে কীভাবে কাজ হয় সেটা যদি একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আরও ক্লিয়ারভাবে যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমটা কীভাবে তৈরি হয়। প্রথমে দেখুন, আমরা ব্যাটারির কথা বলছি। এই ব্যাটারির সেল বা আপনার যে রিনিউয়েবল এনার্জি যে ফটোভোল্টাইক সেল বলুন, সব কিছুই কিন্তু আমাদের র ম্যাটেরিয়াল যেগুলো হয় সেগুলোর উপর ডিপেন্ড করতে হয়। তার ভ্যালু চেনের মধ্যে সবার প্রথমে আসবে র ম্যাটেরিয়াল, যারা প্রডিউস করে, র ম্যাটেরিয়াল প্রোডাকশন করে, এরকম কোনো কোম্পানি আসবে। তারপরে সেল ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি আসবে, যারা সেলগুলোকে ম্যানুফ্যাকচার করে এবং এই সেলগুলোকে অ্যাসেম্বল করে একটা ব্যাটারিতে পরিণত করে, সেই বা একটা এই সোলার প্যানেল তৈরি করে, এরকম ব্যাপারগুলো। তারপরে সেখানে কি হয়, সিস্টেমের মধ্যে ওগুলোকে লাগানো হয়। যেমন এই যদি ব্যাটারি এনার্জি স্টোরেজের কথা বলি, তাহলে কি হয়, প্রচুর ব্যাটারি একটি কন্টেনারের মধ্যে সেট করা হয়। কন্টেনারের ভেতরে থাকে, কন্টেনার বলতে সেই ট্রেনে যেমন দেখেন, যেমন জুপিটার ওয়াগন এই কন্টেনারগুলো তৈরি করে ভারতবর্ষের কোম্পানি, যারা কিন্তু কন্টেনার তৈরি করে। এই কন্টেনারগুলোর ভেতরে কি হয়, একভাবে তাকে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ব্যাটারির সাজানো হয়। সেই ব্যাটারিগুলোকে একে অপরের সাথে জুড়ে দেওয়া হয়, বিভিন্ন যে সোর্স থেকে সেই ব্যাটারিগুলো চার্জ হয়, সেখানে এনার্জিটা স্টোর হয় এবং তারপরে সেই স্টোর এনার্জিগুলোর থেকে আস্তে আস্তে কিন্তু ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন যে সিস্টেম আছে, তার সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এইবার এই যে কন্টেনার, এই কন্টেনারের মধ্যে মনে করুন একটা কন্টেনারের মধ্যে 1000টা ব্যাটারি আছে, এরকম একটা পার্ক তৈরি হয় যেখানে অসংখ্য কন্টেনার থাকে এবং একে অপরের সাথে কানেক্টেড থাকে এবং কন্টেনারের প্রত্যেকটা কন্টেনারের ভিতরে কিন্তু কয়েকশো ব্যাটারি থাকে। এইভাবে একটা পার্ক তৈরি করে। কিছু কোম্পানি আছে যারা কিন্তু এই পার্কটাকেও তৈরি করে। পুরো পার্ক থাকবে, সেখানে প্রচুর কন্টেনার থাকবে এবং তার ভিতরে তাকে ব্যাটারিগুলো সাজানো থাকবে এবং তার সাথে সাথে কি থাকবে, ওইখানেই হয়তো যেখান থেকে হলো এনার্জিটা জেনারেট হচ্ছে, হয়তো বাইকল থাকলো বা সোলার প্যানেল থাকলো, সেখান থেকে এনার্জিটা ওখানে এসে স্টোর হচ্ছে এবং রিকোয়ারমেন্ট অনুসারে গ্রিডে আবার সাপ্লাই দিয়ে দেওয়া হচ্ছে। সেটা রাত হোক বা দিন হোক, যেহেতু স্টোর করা আছে, যখন যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই রিকোয়ারমেন্ট অনুসারে সাপ্লাই দেওয়া হয়। এবার এই যে পার্কগুলো আছে, পার্কের মধ্যে কিছু কোম্পানি কি করবে, ইনস্টল করবে, যাদের এটাই বিজনেস যে পার্কগুলোকে তৈরি করা। বিভিন্ন ওই পার্কের থেকে আবার কি হয়, বিভিন্ন কোম্পানির সাথে যারা পার্ক তৈরি করে তাদের আবার এগ্রিমেন্ট হবে, পাওয়ার সাপ্লাই এগ্রিমেন্ট। মনে করুন যে অ্যাকমি সোলার বলে একটা কোম্পানি, যারা এই পার্ক তৈরি করে, এবার তাদের কাছ থেকে এনার্জিটা পারচেস করবে টাটা পাওয়ার। এবার টাটা পাওয়ারের সাথে কি হবে, ওই অ্যাকমি সোলার কোম্পানির একটা এগ্রিমেন্ট হবে যে আমি এতটা পাওয়ার তোমাকে দেবো, এই দামে তোমার কাছে আমি পাওয়ার সাপ্লাই করবো। এই এগ্রিমেন্টের হয়ে গেল। এবার তারা তাদের পার্কের থেকে ওই কোম্পানিকে সাপ্লাই দিল, দেখা গেলো একাধিক কোম্পানিকে তারা ওই পার্কের থেকে সাপ্লাই দিল। এইভাবে কিন্তু হ্যালোজেনের মধ্যে কাজগুলো হয়। এবার এই যে সম্পূর্ণ সেটআপগুলো তৈরি হলো, তারপরে একদিন এগুলো লাইফ টাইম যখন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আসবে এই ব্যাটারি বা কন্টেনার, এগুলো কিন্তু রিসাইক্লিংয়ের ব্যাপার আছে। তার মানে এই ভ্যালু চেনের মধ্যে কি দেখা যাচ্ছে, যে কোনো একটি কোম্পানি আপনার সেল তৈরি করছে, সেই সেল থেকে আবার কোনো একটি কোম্পানি ব্যাটারি তৈরি করছে, সেই ব্যাটারিগুলো রাখার জন্য কন্টেনারের প্রয়োজন, কোনো একটি কোম্পানি আবার কন্টেনার সাপ্লাই দিচ্ছে, আবার সেই কন্টেনার একাধিক কন্টেনার একটি জায়গা আমাদের রাখতে গেলে একটা পার্ক তৈরি করলো, যেখানে সব কন্টেনার করছে। সেরকম কিছু কোম্পানি আছে যারা চুক্তিভিত্তিক ইটিসির কাজ করে, ওই পার্কগুলো সেট করে। আবার সেই কোম্পানি হয়তো একটা ওই পার্কের আবার একটি কোম্পানি আছে যারা এগ্রিমেন্ট করে নিল অন্য একটি কোম্পানির সাথে, যে তারা তাদেরকে পাওয়ার সাপ্লাই দেবে। তার মানে পার্ক তৈরি করছে একটি কোম্পানি, সেটআপ তৈরি করে দিচ্ছে, ইনস্টলেশন করছে, ইপিসি কাজগুলো করছে। আবার সেই কোম্পানি হ্যান্ড ওভার করে দেওয়ার পরে আরেকটি কোম্পানি সেটা সম্পূর্ণ কিনে নিল, এই পার্কটাকে কিনে নিয়ে সেখান থেকে আবার আরেকটি কোম্পানিকে ইলেকট্রিসিটি বা পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তার মানে কনজিউম করছে আরেকটি কোম্পানি, তারা আবার ওখান থেকে কিনে ইলেকট্রিসিটিটা আবার গ্রিডে দিচ্ছে, সেই গ্রিডে যখন দিচ্ছে তখন আরেকটি কোম্পানি গ্রিডে দিচ্ছে। মানে এই ভ্যালু চেনের মধ্যে কিন্তু প্রচুর কোম্পানি কিন্তু ইনক্লুডেড রয়েছে এরকম। তারপরে ব্যাটারি যে তৈরি হয়, ব্যাটারির যে কেমিক্যালগুলো তৈরি হয়, অ্যানোড, ক্যাথোড, এগুলো কিন্তু আপনারা জানেন যে, তারপরে বিভিন্ন ধরনের যে ব্যাটারিতে সল্টগুলো থাকে সেগুলো তৈরি করে। অর্থাৎ কেমিক্যাল কিছু কোম্পানি কিন্তু রয়েছে যা এরা এই কাজগুলো করে। মানে ইলেকট্রোলাইট, সল্ট, অ্যানোড, ক্যাথোড, এগুলো বিভিন্ন কোম্পানি আছে এই ভ্যালু চেনের সাথে যুক্ত। হিউজ একটা ভ্যালু চেন। এবং এইখানে এই যে এতগুলো কোম্পানি কাজ করছে, এর মধ্যে থেকে আপনার বেস্ট কোম্পানি বাঁচতে গেলে আপনার কিন্তু প্রতিনিয়ত স্টাডি করতে হবে, কোন কোম্পানি কোথায় কি কাজ করছে এবং মার্কেটে কার ডমিনেন্স বেশি এবং কার স্কোপ বেশি আছে, এগুলো কিন্তু খুব ডিপে স্টাডি করে এই কোম্পানিটাতে সেই কোম্পানিগুলোর কথা আপনারা ভাবতে পারেন। এবার যেটা বিষয়, গভর্নমেন্টের কি ফোকাস রয়েছে, যে কোনো স্টক মার্কেটে যে কোনো কোম্পানি বা সেক্টর মুভ করতে হলে গভর্নমেন্টের সাথে সাথে যদি সেই কোম্পানিটা বা সেই সেক্টরটা মুভ করে, তাহলে সেখানে ভালো রিটার্ন জেনারেট হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, গভর্নমেন্টের ফোকাস ছাড়া কোনো কোম্পানির চক্করে একটি জায়গায় ভালো বিজনেস করা খুব
কষ্টকর। গভর্নমেন্টের যদি ফোকাস থাকে এবং কোম্পানি যদি ভালো প্রোডাকশন বা সেলস দেখাতে পারে, তখন কিন্তু সেই কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে দেয় ইনভেস্টরদের কাছে। এবার গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে, তার মধ্যে কিছু কিছু গভর্নমেন্টের মানে ভালো ভূমিকা দেখা গেছে। যে গভর্নমেন্টের যে পিএলআই স্কিম রয়েছে, মানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভস যে স্কিম আছে, সেটা কিন্তু এই যে অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারিজ এর জন্য কিন্তু 18,100 crore মতো কিন্তু গভর্নমেন্ট একটা স্কিম ঘোষণা করেছে। এটার পারপাস হলো টু এস্টাবলিশ এ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম ফর অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারিজ। তার মানে ব্যাটারিজ যে তৈরি হবে সেখানে কিন্তু একটা সাপোর্ট দেবে, যারা ব্যাটারি তৈরি করবে সেই কোম্পানিগুলোকে একটা পিএলআই স্কিমের আন্ডারে কিন্তু গভর্নমেন্ট কি করবে, সাপোর্ট দেবে। কত কোটি টাকা? 18,100। এটা ভালো উদ্যোগ। এটার কি উদ্দেশ্য থাকবে? এইমস টু অ্যাচিভ 50 গিগাওয়াট আওয়ার পার আওয়ার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির জন্য। এটাতে কি হবে, ব্যাটারি কস্ট টু মেক ইলেকট্রিসিটি ভেহিকলস ফর মোর অ্যাফোর্ডেবল, যাতে ইভি হয়, প্রমোট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিডিউসেস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। বাইরের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশে এই ব্যাটারি সরঞ্জাম কিন্তু আসে, সেল বিশেষ করে আসে, এবং টেকনোলজিও কিন্তু বাইরের দেশ থেকে আসে। মেনলি কিন্তু এই সেক্টরের লিডার কিন্তু রয়েছে কিন্তু চায়না। চায়নার উপর প্রচুর ডিপেন্ড করতে হয় ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিগুলোকে, যারা অ্যাসেম্বলিং এর কাজ করে, পার্ট তৈরি কাজ করে। কারণ টেকনোলজি এবং সেল যে আছে, মেন যে সেল, সেটা কিন্তু চায়নাতে প্রচুর কম পয়সায় তৈরি হয়। আরেকটি জিনিস, আমাদের যে ধরনের সেল ব্যবহার করে আমাদের দেশে যে কোম্পানিগুলো, তার থেকে উন্নত প্রযুক্তি কিন্তু চায়নাতে রয়েছে। চায়না কিন্তু একটি জেনারেশন এগিয়ে আছে। তারা কিন্তু একটা ডাম্পিং এর কাজ করে। এই যে ডাম্পিং এর ব্যাপারটা, এটা যদি বন্ধ করা যায়, তাহলে ভারতবর্ষের যে কোম্পানিগুলো এই কাজে ইন্টারেস্টেড, তাদেরকে যদি আবার গভর্নমেন্টের সাপোর্ট দেওয়া যায়, তখন কিন্তু এই কোম্পানিগুলো আগামীতে আরো এস্টাবলিশ এবং কম খরচায় কিন্তু প্রোডাকশন করতে পারবে, যদি গভর্নমেন্টের সাপোর্ট থাকে। এবার এই পিএলআই স্কিম ছাড়াও আরেকটি স্কিম রয়েছে, সেটা হচ্ছে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং বা ভিজিএফ স্কিম ফর ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। এটাতে পারপাস কি, টু রিডিউস দ্য আপফ্রন্ট ক্যাপিটাল কস্ট অফ প্রজেক্টস অ্যান্ড মেক ব্যাটারি স্টোরেজ মোর অ্যাফোর্ডেবল। এটা কি, কত টাকার একটা স্কিম? 5,400 কোটি টাকার মতো একটা স্কিম, যেখানে গভর্নমেন্ট কি করছে, 30 গিগাওয়াট আওয়ার এর একটা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করার জন্য খরচা করবে। এটা কি করবে, এনশিওর এ রিলায়েন্স সাপ্লাই অফ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইমপ্রুভ গ্রিড স্টেবিলিটি। আমি যেটা আগেই বলেছি, এটার উদ্দেশ্যই হলো এই যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের উদ্দেশ্যই কিন্তু একটা যে গ্রিড স্টেবিলিটি, গ্রিডে যে স্টেবিলিটি প্রদান করা, এবং একটা যে রাউন্ড দ্য ক্লক একটা সলিউশন প্রোভাইড করা, যাতে কোনো একটা গ্যাপ না থাকে, কোনো সময় ব্ল্যাক আউট হয়ে যাওয়ার কিন্তু যাতে চান্স না থাকে। মোটামুটি গভর্নমেন্ট যা ফোকাস করেছে, 37 গিগাওয়াট আর বিএস ডব্লিউএস এর দরকার আছে ভারতবর্ষে মোটামুটি 2027-এর মধ্যে, এবং 28-এর শেষে সেই রিকোয়ারমেন্টটা দাঁড়াবে 43.2 গিগাওয়াট আওয়ার। এই যে রিকোয়ারমেন্টটা, এটা ফুলফিল করতে গেলেও কিন্তু গভর্নমেন্টের সাপোর্টটা এটা বিভিন্ন কোম্পানিকে নিয়ে কিন্তু এগোতে হবে। কারণ হিউজ রিকোয়ারমেন্ট আগামীতে আরও বাড়বে, কারণ ডিপেন্ডেন্সি বাড়ছে, বিভিন্ন যে রিনিউয়েবল সোর্সের এনার্জির উপর ডিপেন্ডেন্সি বাড়ছে। মানুষ কিন্তু যখন ভরসা করছে, তখন এই জায়গাটা কিন্তু গভর্নমেন্ট শক্ত হতে আশা করি ভবিষ্যতে দেখবে। এবার এই যে আমি ভ্যালু চেনগুলো বললাম, যে কেউ সেল তৈরি করে, কেউ ব্যাটারি তৈরি করে, কেউ ব্যাটারি কেমিক্যাল তৈরি করে, এই সব ক্ষেত্রে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেগুলো আমি কিছুটা তুলে ধরবো। এবার এই কোম্পানিগুলো তুলে ধরার শুধুমাত্র উদাহরণ হিসাবে কিন্তু তুলে ধরা, আপনারা কিন্তু নিজেদের মতো করে একটু স্টাডি করবেন। প্রথমেই আছে, যদি ব্যাটারি কেমিক্যাল তৈরি করে কারা, কারণ কি সেল যারা তৈরি করে, মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় চায়না থেকেই সেলগুলোকে ইম্পোর্ট করে এখানে এসে অ্যাসেম্বল করে। এবার তাহলে ব্যাটারি কেমিক্যাল তৈরি করে যে ভারতীয় কোম্পানিগুলো আছে, সেগুলোতে কিন্তু একটু নজর রাখতে হবে। যেমন যদি নাম বলি, তাদের নিওজেন যে কেমিক্যাল ইলেকট্রোলাইটস তৈরি করে, জিএফসিএল যারা আছে তারাও ইলেকট্রোলাইট সল্ট তৈরি করে। তারপরে অ্যামি অর্গানিক যেটা ছিল আগে, অ্যাকুটাস কেমিক্যাল, এটাও কিন্তু এই ধরনের কাজগুলো করে। তারপরে হেগ লিমিটেড যে কোম্পানিটা আছে, এইচইজি, এরা অ্যানোড তৈরি করে। এবং হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, এরা কিন্তু অ্যানোড, ক্যাথোড, এটাও সবই কিন্তু তৈরি করে। এবার কোম্পানি ডিটেলস বলতে গেলে অলরেডি ভিডিওটি আপনাদের কোথা থেকে অনেকটা বড় হয়ে গেছে, আমি অত ডিটেলসে যেতে চাচ্ছি না। আপনারা একটু জাস্ট খালি আমার কথাগুলো শুনে আপনাদের চিন্তা ভাবনাগুলো স্টাডি কোথায় করবেন সেই কথাগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম। এবার ব্যাটারি কারা কারা তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, আপনারা অলরেডি জানেন, এক্সাইট এবং আমার রাজা ব্যাটারি, এই ব্যাটারি যে স্টকগুলো সেগুলো আছে। এবার এই যে এখানে কোম্পানিগুলো আছে, এরা অনেকেই কিন্তু কারেকশনের মধ্যে আছে, এবং অনেকটা কিন্তু হিউজ গ্রোথের মধ্যেও দেখতে পাচ্ছি। যেমন অ্যাকুটাস কেমিক্যাল কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে কিন্তু এই কোম্পানিটা চলছে, কিন্তু অথচ আর কোম্পানিগুলো দেখবেন প্রত্যেকটি কিন্তু একটা কারেকশনের মধ্যে রয়েছে। এরপরে এই ব্যাটারি গেল, ব্যাটারির পরে এরপরে ব্যাটারিগুলোকে আমরা কি বলেছি, কন্টেনারের মধ্যে রাখতে হয়। যেমন ওই আপনার দেখুন জাহাজের কন্টেনার বা ট্রেনের মধ্যে যে কন্টেনারগুলো থাকে সেগুলোর মধ্যে রাখতে হয়। সেটার জন্য কিন্তু জুপিটার এবং যে কোম্পানিটা আছে, এরাই কিন্তু মেনলি কাজ করে। মোস্ট অফ দ্য অর্ডার এরাই পায়, এরাই সম্পূর্ণ এই কাজগুলো করে থাকে। সুতরাং এই কন্টেনারের কোম্পানি এইবার আসলে যে ওই পার্ক তৈরি করে, সোলার যে পার্কগুলো আছে, সেটার কাজগুলো কিন্তু করে কিন্তু অর্থাৎ ডেভেলপার এদেরকে বলা হবে। এবং যারা সোলার পার্ক তৈরি করে, এরকম দুটো কোম্পানি যারা অ্যাসেম্বলিং এরও কাজ করে, অ্যাসেম্বলার এবং ডেভেলপার বলা চলে, তাদের মধ্যে অন্যতম হচ্ছিল অ্যাকমে সোলার যে কোম্পানিটা আছে। এছাড়া কিন্তু অরিয়ানা পাওয়ার কোম্পানি, এখানে অ্যাকমে সোলার কোম্পানিটা কিন্তু একটা ভালো পজিশনে কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমানে টেকনিক্যালি যে জায়গায় আছে। এরা কি করে, এরা অ্যাসেম্বল করে এবং ডেভেলপ করে একটা পার্ক করে অন্য কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে, এবং তাদেরকে আগাম অর্ডার নিয়ে কিন্তু এরা কিন্তু পাওয়ার সাপ্লাইটা দেয়। তার মানে এরা কিন্তু একটা স্ট্রং পজিশনে রয়েছে, কারণ অলরেডি তাদের একটা এগ্রিমেন্ট থাকে যে এই কোনো একটি নির্দিষ্ট কোম্পানি তাদের কাছ থেকে এত ওয়াট বা এত গিগাওয়াট সাপ্লাই নেবে। সুতরাং এই কোম্পানি কিন্তু এই ভ্যালু চেনের মধ্যে খুব স্ট্রং জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে অ্যাকমি সোলার কোম্পানিটা,
আমার কাছে খুব পছন্দের একটা কোম্পানি। আপনারা একটু ভালো করে স্টাডি করতে পারেন। এবার এই যে ব্যাটারির যে ব্যাপারটা বললাম, বিভিন্ন যে রিকোয়ারমেন্টগুলো যাতে কোনো জায়গায় কিন্তু কমার্শিয়াল রিকোয়ারমেন্ট হয়, ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্টও কিন্তু হয়। তারপরে এই এনার্জি স্টোরেজের জন্য কিন্তু আবার হাউস হোল্ড রিকোয়ারমেন্ট হয়। সেখানে কিন্তু আরো কিছু কোম্পানি যেমন ওলা কিন্তু নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, যারা এই যেটা ডোমেস্টিক যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ক্ষেত্রে ওই ইনভার্টারের পরিবর্তে তারা কিন্তু ওই এনার্জি স্টোরেজের ব্যাটারি তৈরির কাজও কিন্তু তারা হাত দিয়েছে। পুরোপুরি তাদের তো মেইনলি কাজগুলো হয় ওই ইলেকট্রিক বাইকের উপর। এগুলো স্টাডি করে দেখবেন যে ভ্যালু চেইনে কোন কোম্পানি থেকে কি ধরনের কাজ করে। জাস্ট খালি নলেজ দেওয়ার জন্য আপনাদের কাছে এই নামগুলো তুলে ধরলাম। তার মধ্যে আমার কিছু ভালো লাগা কোম্পানি কিন্তু আমি একটু হাইলাইট করলাম, যে ম্যাকনিন সোলার আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে আরো কোম্পানি আছে যারা এই অ্যাসেম্বল করে। অ্যাসেম্বল বলতে এই কন্টেনারের ভেতরে যে ব্যাটারিগুলো বসানো, বিভিন্ন যে কন্টেনারগুলোকে সাজানো, বিভিন্ন যে র‍্যাকগুলো থাকে, এই ধরনের কাজও কিন্তু কিছু কোম্পানি করে। যেমন জিপিসিএল একটি কোম্পানি আছে, যেটা গোদাবরী পাওয়ার নামে আমরা জানি। পোস্ট নাম বলে একটি কোম্পানি আছে, যেটা ভালো অ্যাসেম্বলের কাজ করে। এরপরে কিছু কোম্পানি আছে যারা ইপিসির কাজ করে। বিভিন্ন যে সেটআপগুলো আছে তো পুরোপুরি তৈরি করে কন্ট্রাক্ট নিয়ে। হ্যাঁ? এই পরবর্তীতে আবার যে সার্ভিস প্রোভাইড করা, কোনো একটা কনস্ট্রাকশনের কাজ করে দিল, ওটা পার্কের মধ্যে গিয়ে পার্কের পুরো সেটআপ করে দিল, সেরকম একটা কোম্পানি সোলার ওয়ার্ল্ড। এরপর আবার কি করে, এরা পরবর্তীতে যে অপারেশন যে কাজ হচ্ছে সেখানে গিয়ে তার মেইনটেন্যান্সের কাজটাও কিন্তু করে। সেরকম একটা কোম্পানি কিন্তু এই সোলার ওয়ার্ল্ড, এই কোম্পানিটাও এগুলো কাজ কিন্তু করে থাকে। আপনারা একটু স্টাডি করে দেখবেন। এই সোলার ওয়ার্ল্ড কোম্পানি সম্ভবত রিসেন্টলি লিস্টেড কোম্পানি। এরপরে এই যে ফটোভোলাটিক যে সেল, কারণ আমরা সোলার এনার্জির উপর ডিপেন্ড করেই কিন্তু, বা উইন্ড এনার্জির উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এই এনার্জি স্টোরেজের কথা বলছি। রিনিউয়েবল এনার্জি থেকেই বিভিন্ন যে সোর্সগুলো আছে সেখান থেকেই কিন্তু এই ব্যাটারিতে স্টোর করার কথা আমরা বলছি। তখন সেখানে তাহলে এই যে সোলার মডিউল তৈরি করে যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন চায়না থেকে যে সেলগুলো এনে তারপরে সোলার মডিউল তৈরি করে, তার মধ্যে অন্যতম যদি মার্কেট লিডার কোম্পানি বলা হয় ওয়ারি এনার্জিস কিন্তু ভালো একটা লিডিং পজিশনে রয়েছে। এছাড়া এখানে রিলায়েন্সকেও বাদ দিতে পারবেন না, কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু 20,000 কোটি টাকার একটা প্রকল্প নিচ্ছে, যেখানে কিন্তু পুরোপুরি এরা নিজেরাই সম্পূর্ণ কাজগুলো করবে। সুতরাং এই কোম্পানিটাকে কিন্তু বাদ দিলে চলবে না। এই কোম্পানিটা অলরেডি একটা হাতির মতো কোম্পানি। অনেক সময় এটা হিউজ রিটার্ন না দিলেও একটা স্টেবিলিটি এই কোম্পানিটার মধ্যে রয়েছে, এবং এটা একটা হিউজ কংগ্লোমারেট, যার মধ্যে ভ্যালু আনলকের চান্সেস সবসময় থাকে। এই কোম্পানিটাকেও কিন্তু বাদ দিয়ে আপনারা ভাবতে পারবেন না। তারপরে ওয়ারি এনার্জিসের কথা তো বললামই। এরপরে আরো কিছু কোম্পানি আছে যারা এই সেক্টরে কাজ করে থাকে। যেমন আপনি যদি ভ্যালু চেইনটাকে একটু ভালো করে যদি মনিটর করেন বা লক্ষ্য করেন, দেখবেন যে এখানে কিন্তু এই আমি বললাম যে কেউ আছে পার্ট তৈরি করে, এবং পার্ট তৈরি করে তাদের কাছে বিক্রি করে। এই বিভিন্ন কোম্পানির মধ্যে অন্যতম কিন্তু একটা হলো, যেমন বললাম টাটা পাওয়ার। টাটা পাওয়ারের সাথে কিন্তু অ্যাকমি সোলারের কিন্তু অলরেডি কিন্তু টাই আপ হয়ে বিভিন্ন কাজ কিন্তু তারা কিন্তু করছে। অ্যাকমি সোলার কিন্তু অর্ডার পাচ্ছে টাটা পাওয়ার থেকে। টাটা পাওয়ারের গুরুত্ব আছে, কারণ তাদের তাহলে পাওয়ার কনজিউম করার মতো কাস্টমার তাদের কাছে রয়েছে। যার জন্য তারা অ্যাকমি সোলারকে সোলার পার্কের জন্য তাদের সাথে আলোচনা করছে বা চুক্তিবদ্ধ হচ্ছে। সেখানে টাটা পাওয়ার একটা ইম্পর্টেন্ট কোম্পানি, যেটা কিন্তু উইন্ড, সোলার, এদের বিভিন্ন যে ওয়াটার বডির উপরে সোলার প্যানেল বসিয়ে এরা কাজ করছে। এদের কাজও কিন্তু এরাও একটা কংগ্লোমারেটের মধ্যে। এদের সব ধরনের এনার্জির কাজ কিন্তু এরা করে। এরপর যদি গভর্নমেন্ট কোম্পানি বা সরকারি কোম্পানির কথা বলতে যাই, তাহলে এনটিপিসির গুরুত্ব রয়েছে। কারণ যে বিভিন্ন সময় যে বিভিন্ন স্কিমগুলো ঘোষণা করে, তার মধ্যে এনটিপিসি একটা সিংহভাগ কিন্তু সাপোর্ট বা ইনসেনটিভস কিন্তু পেয়ে থাকে। সেরকমই আপনারা স্টাডি করবেন। এরপরে আরো কিছু কোম্পানি আছে এই ভ্যালু চেইনের সাথে, যেমন হচ্ছে বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। এবার এনার্জি স্টোর করা থাকলো, কোথায় রিকোয়ারমেন্ট আছে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া, বা গ্রিডের যে কাজগুলো হয়, গ্রিডের মধ্যে তো সবকিছুই থাকে। এই গ্রিডের মধ্যে যে ট্রান্সমিশন, বিভিন্ন যে টাওয়ার তৈরি করা এবং ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এই যে কাজগুলো করে এর সাথে যুক্ত কিন্তু অনেক কোম্পানি আছে যারা ইপিসির কাজ করে। যেমন ট্রান্সরেল লাইটিং, এটা ভালো কোম্পানি। এরা কিন্তু রেলওয়ে সেক্টরেও কিছু কাজ করে, এবং ট্রান্সমিশনের যে টাওয়ারগুলো তৈরি হয়, হেভি কেবলগুলো যে যায়, তার কিন্তু একটা সিংহভাগ অর্ডার কিন্তু এই কোম্পানিগুলো পেয়ে থাকে। সুতরাং এই ট্রান্সমিশনের সাথে যুক্ত কোম্পানিগুলোকে নিয়ে একটু স্টাডি করুন। অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত যে কোম্পানি, সেগুলো নিয়ে সেই ভিডিওটা একটু আমার চ্যানেলে ঢুকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে রিসাইক্লিং এর ব্যাপার চলে আসে। এই যে যত এই জিনিসগুলো বাড়বে, ওয়েস্ট যত তৈরি হবে, এই ব্যাটারি এগুলোর কিন্তু নষ্ট হয়ে গেলে পরে একটা ফটোভোলাটিক যে প্যানেলগুলো থাকে, সেলগুলো থাকে, যে সেগুলো কিন্তু একটা 7-8 বছর যাওয়ার পরে নষ্ট হতে শুরু করবে। যেহেতু এটা একটা সানরাইজ সেক্টর, এই সেক্টরে কিন্তু যে জিনিসগুলো এখন ইনস্টল হচ্ছে 7-8 বছর পরে, এগুলো কিন্তু রিসাইক্লিং এর প্রয়োজন আছে। রিসাইক্লিং যে করে কোম্পানিগুলো, সেগুলো কিন্তু আগামী দিনে গুরুত্ব পেয়ে যাচ্ছে। তার মধ্যে গ্র্যাভিটা ইন্ডিয়া কোম্পানিটা একটা অন্যতম। ইকো যে কোম্পানিটা আছে, সেই কোম্পানিটা কিন্তু আপনাদের রাডারে রাখতে হবে, এবং ওয়াচ লিস্টে রেখে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু টেকনো ফান্ডা অ্যানালিসিস সবসময় করে যেতে হবে, এবং কোয়ার্টার এদের রেজাল্টগুলো, প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, কোথায় কি অর্ডার করছে, এইগুলো একটু আপনাদের কিন্তু নলেজে রেখে চলতে হবে। তো আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আপনাদেরকে বোঝানোর জন্য আমার মনে হলো আরো বললে ভালো হতো। আরেকটি কোম্পানি, ওই যে বিভিন্ন বলতে ভুলে গেছিলাম, একটা কোম্পানি বলি, কামিন্স ইন্ডিয়া। এই কোম্পানিটার কিন্তু গুরুত্ব রয়েছে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল ক্ষেত্রে, কিন্তু ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কামিন্স ইন্ডিয়ার গুরুত্ব খুব রয়েছে। এই কোম্পানিটি কিন্তু স্টাডি করবেন। এই এতগুলো কোম্পানি বললাম, তার মধ্যে আমার ভালো লাগার কোম্পানি যদি আমি বলি, তাহলে এখানে প্রথমেই আমার কাছে যে কোম্পানিটা ভালো লাগে সেটা হচ্ছিল অ্যাকুটাস কেমিক্যাল, 1 নম্বর কেমিক্যাল সেক্টরে, এবং হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল 2 নম্বর, 3 নম্বর হলো ওয়ারি এনার্জিস, যারা ওই ফটোভোল্টাইক মডিউল এবং বিভিন্ন ধরনের ইনভার্টার
আরও অনেক কিছু কাজ আছে, দেখবেন এটাও একটা কংগ্লোমারেটের মতো কাজ করছে। এদেরও বিভিন্ন সেক্টর আগামী দিনে দেখবেন হয়তো এখান থেকে আরও 2টি কোম্পানি ডিমার্জার হয়ে বেরিয়ে যাবে। এরপরে চতুর্থ যদি কোম্পানিটা বলো তাহলে অ্যাকমি সোলার আমার ভালো লাগছে, এবং তারপরে ওয়ারি এনার্জিস খুব ভালো তো লাগছেই বললাম। অ্যাকমি সোলার, দেন টাটা পাওয়ার এবং কামিন্স ইন্ডিয়া, এগুলোকে একটু হটলিস্টের লিস্টে প্রথমে রেখে, এবং জিপিসিএল যে কোম্পানিটা প্রথমে বললাম অ্যাসিলভারের কাজ করে, সেই কোম্পানিটাও নিয়ে আপনারা ভাবতে পারেন। যাই হোক, অনেক দীর্ঘ হলো বলা, আমি ঠিক বুঝে বলতে পারলাম কিনা, আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি জানি না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দীর্ঘ হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন, যাতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।